ঠিক সন্ধ্যে 7টা নিউজ 18 বাংলায় আমার বাংলা নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, জেলায় জেলায় আধার কার্ড বাতিল এবং নদিয়ার নাকাশিপাড়ার দিকে নজর রাখবো। সেখানেও একাধিক বাড়িতে 30টি পরিবার, বনগাঁয় 30টি পরিবার, সেই ছবি আপনাদের দেখাবো। নাকাশিপাড়ার ছবি আপনারা দেখছেন, যেখানে আধার কার্ড বাতিলের চিঠিতে আধার নাকাশিপাড়ার বহু পরিবারে দিন 15 আগে নাকাশিপাড়া ব্লকের কাঁচালবেড়িয়া গ্রামের প্রায় 20 জনের বাড়িতে পোস্ট অফিসের মারফত আধার কার্ড বাতিলের চিঠি আসে এবং চিঠি পেয়ে আতঙ্কিত মানুষজন। ব্যাংকের লেনদেন, রেশন পরিষেবা সহ একাধিক সমস্যায় পড়ার আশঙ্কা বাসিন্দাদের। এখন দেখছি আধার কার্ড বাতিল হয়ে গেছে। এই আধার কার্ড না থাকলে তো কিছুই হবে না। আমাদের ব্যাংকের বই এগুলো সব নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা কি করব? আমরা এই নিয়ে খুব চিন্তা ভাবনায় আছি যে কি হলো। কয়েকজনের চিঠি এসছে, তাও প্রায় লাগভাগ প্রায় 20-25টা হবে। ডিঅ্যাক্টিভেট করার যে আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে এবং তো এদের তো এই আধারের সাথে সব কিছুর লিঙ্ক করানো আছে। এই দিদি আবার নতুন একটা পোর্টালও চালু করে দিছে, যে যদি যাদের এগুলো বাদ এদের নতুন একটা পোর্টালে এদের আমি জেরক্স করে নেব, দেখি যাও করা যায়, দেখি কতদূর কি করা যায়। আর আমি চাইছি যে কোনোভাবে এই যে এদের যে আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে, এদের পুনরায় আবার এদের বহাল করে দিক। নদিয়ার নাকাশিপাড়ার ছবি দেখলেন, অভিযোগ শুনলেন। এবার চলে যাব হুগলিতেও সেখানেও একাধিক বাড়িতে চিঠি এবং সেই আধার বাতিলের চিঠি। আর এই আধার বাতিলের চিঠির পর ছবিটা দেখাবো যে পোস্ট অফিসে লম্বা লাইন মানুষজনের, কারণ তারা বায়োমেট্রিক আপডেট করতে পোস্ট অফিসে লাইন দিচ্ছেন। প্রচুর মানুষ হুগলির বাসিন্দারা যারা পোস্ট অফিসে লাইন দিচ্ছেন। 2-3 দিন আগে এক পিয়ন এসে একটা কার্ড দিয়ে গেল। সে কার্ডটাই লেখা আছে যে আমার আধার কার্ড বাতিল হয়ে গেছে। আমি এখন ব্যাংকে টাকা তুলতেও পারবো না, ফেলতেও পারবো না। আমি লক্ষ্মীর ভান্ডার পাই, সেটাও তুলতে পারবো না। পঞ্চায়েতে জানানো হয়েছে। আমার এই চিঠি দেওয়ার পরে আমার এই সদস্য জানালে তোমার এই আধার কার্ড বন্ধ হয়ে গেছে, যাতে সমাধান হয় এইটা আমি চাই। জেলায় জেলায় আধার বাতিলের চিঠি, আর এতেই সমস্যায় পড়ছেন মানুষজন। বনগাঁর ছবিটা দেখাবো, উত্তর 24 পরগনার বনগাঁর 11 নম্বর ওয়ার্ড। সেখানেও একাধিক বাড়িতে চিঠি এসেছে আধার বাতিলের চিঠি। আর এই আধার বাতিলের চিঠিতেই কিন্তু আধারে মানুষজন। বনগাঁর 11 নম্বর ওয়ার্ডের যে ছবি আপনারা দেখছেন, আধার বাতিলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধে চরম সমস্যা। আধার বাতিলে বন্ধ রেশন, মিলছে না গ্যাস। আধার বাতিলে বন্ধ সব সরকারি পরিষেবা। আধার বাতিলের চিঠিতে দুশ্চিন্তায় বনগাঁর 30টি পরিবার। সব পরিষেবা বন্ধ, আমার রেশন বন্ধ, ব্যাংকের বই বন্ধ, লক্ষ্মী ভান্ডার বন্ধ, সব বন্ধ। হ্যাঁ, সব পেতাম। আমাদের সব কিছু বন্ধ করে দিলে, কেন্দ্র সরকার যদি আমাদের বন্ধ করে দেয়, আমরা এতদিন ভোট দিয়েছি আর এখন আমাদের এটা বন্ধ করে দিচ্ছে, আমরা কি করে বাঁচবো? আধার কার্ড বাতিল হওয়ার পরে সমস্যা পড়ছেন কি? হ্যাঁ, কি হচ্ছে? টাকা তুলতে পারছি না, রেশন তুলতে পারছি না, তারপরে গ্যাস বুক করতে পারছি না। সমস্ত পরিষেবাই পেতে না। হ্যাঁ, এভাবেই মতুয়াদের তাড়াতে চাইছেন শান্তনু ঠাকুর। বিস্ফোরক অভিযোগ বনগাঁর 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্পা মোহন্তর। মতুয়া অধ্যুষিত এলাকা এবং এই ওয়ার্ডে 90% এসসি তপশিলি মতুয়া ভক্তদের বসবাস। শান্তনু ঠাকুর বলছেন যে আমাদের হিন্দুরা কখনো এখান থেকে যাবে না। উনি আমাদের মতুয়াদের তাড়ানোর ব্যবস্থা করেছে। এইভাবে তো এনআরসি চালু করে দিয়েছে অলরেডি। এই আধার বিভ্রাটে ক্ষমা চাইলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি জানালেন কয়েকদিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নেব, কেননা যে সমস্ত মানুষদের যারা ওপার বাংলা থেকে এসছেন, যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, মাননীয় গৃহমন্ত্রীজি ডাইরেক্ট আমাকে দায়িত্ব দিয়েছে ওপার বাংলা থেকে আসা যে সমস্ত মানুষদের কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তারা যেন বিভ্রান্ত না হয়। আমরা একটা ইমেল আইডি দিচ্ছি এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। আমরা একটা ফর্ম দেব, আপনারা একটা লিখিত দেবেন আমাদেরকে। আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন হওয়াটা একটা টেকনিক্যাল ফল্ট ছিল। কয়েকদিনের মধ্যেই আপনাদের আধার পুনরায় অ্যাক্টিভ হবে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টও অ্যাক্টিভেট হয়ে যাবে। দ্বিচারিতা করছেন শান্তনু ঠাকুর, কটাক্ষ করেছেন মমতা বালা ঠাকুর।
সে বলছে এটা মানে আধার কার্ড কেটে দেওয়া হচ্ছে না, এটা সংশোধন করার জন্য। আবার বলছে এটা ডিজিট কোনো কিছু হয়তো ফল্ট হয়েছে, মানে ও নিজেই কখন কি বলছে। তাহলে যেখানে রাঁচি থেকে যে হেডকোয়ার্টার থেকে এই চিঠিগুলো আসছে সেটা তো বললে কে বলবে, আইন করে কে বলবে? প্রধানমন্ত্রী বলবে, নয়তো অমিত শাহ বলবে, যারা হেড ওখানে কি তার মিনিস্টার যে সে বলবে। কিন্তু শান্তনু ঠাকুর মিনিস্টার তো হচ্ছে স্টেট মিনিস্টার, তোমার হচ্ছে জাহাজের প্রতিমন্ত্রী। কিন্তু আজকে সে কি করে এই কথাগুলো আজকে বলছে, তাহলে এর প্রমাণ দিতে পারবে? আমি বলবো যাদের যাদের আধার কার্ড কেটে গেছে, যে টেকনিক্যাল ফল্ট বলে যে শান্তনু ঠাকুর বলছে, আপনারা সব শান্তনু ঠাকুরের বাড়িতে আসেন, যে সে এইগুলো সব ঠিক করে দেবে। আর সুকান্তর আধার আশ্বাস, সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তিনি জানিয়েছেন যে আজই সমস্যার সমাধান হয়ে যাবে এবং কেন্দ্রের সঙ্গে তিনি কথা বলেছেন, আজই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যাদের আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে প্রচার করা হচ্ছে, তাদেরকে আশ্বস্ত করছি, বিন্দু মাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ রাতের মধ্যে সোকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। কোনো আধার কার্ড বাতিল হয়নি, বাতিল হবে না। আধারকে ইস্যু করার অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি, সন্দেশখালী থেকে নজর ঘোরাতে তৃণমূলের আধার ইস্যু বলে দাবি। আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছে, তাকে ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গরা সন্দেশখালী থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে, পশ্চিমবঙ্গবাসীকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। বড় চক্রান্ত করছে তৃণমূল এবং কেন্দ্র। মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রতিবাদ করাতেই পিছু হটতে হলো সুকান্তকে, নিশানা করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তারা একটা বড় চক্রান্ত শুরু করেছিলেন, তাদের জন্যই তাদের অথরিটি, তাদের সরকারের লোকজন এইভাবে আধার কার্ড থেকে লিঙ্ক কেটে দিয়ে হয়রান করছিল সাধারণ মানুষকে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস চড়া সুরে প্রতিবাদ করার পর তখন তারা পিছু হটতে বাধ্য হচ্ছেন। যারা বলে আমরা কথা বলে ছাড়াচ্ছি, তার মানে তো সবিরোধী কথা, তার মানে তো তারা জানে যে কারা করিয়েছে। এই আধার বাতিলের মাধ্যমে রাজ্যে সিএ লাগু করতে চাইছে কেন্দ্র, কেন্দ্রকে নিশানা করেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। সামনেই লোকসভা ভোট, তার আগে জেলায় জেলায় অনেকেরই আধার কার্ড বাতিল। এটা কি ঘুরিয়ে সিএ চালুর চেষ্টা? তেমনি গন্ধ পাচ্ছেন মুখ্যমন্ত্রী। এটা তো বিজেপির প্ল্যান নয় ইলেকশনের আগে এনআরসি করা, যে আগে মানুষের আধার কার্ড গুলো কেড়ে নিলাম, তারপর আমি বলবো আমি তোমায় কে দেবো। এটা গ্রস ভায়োলেশন অফ দ্য আদার রুলস। প্ল্যানিংটা কি? ডিটেনশন ক্যাম্প তৈরি করা আসামের মতো। স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের উপরে, সবচেয়ে বেশি মতুয়াদের উপর হচ্ছে, তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে। বেঙ্গলে এনআরসি আমরা করতে দেব না, আমরা জীবন দিয়ে লড়াই করবো, রুখবো। 2 বেঙ্গলে ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেব না। আমি গরিব মানুষকে বলবো, যদি আমারটা শুনে থাকেন, কোনো অসহায়তা বোধ করবেন না। আমরা আর একটা অল্টারনেটিভ কার্ড দেবো, বিকল্প কার্ড, যার ফলে আপনার নাগরিকত্ব রক্ষা হবে। আপনার রেশন কার্ড থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, খাদ্য সাথী থেকে শুরু করে, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যত বেনিফিট আছে সব আপনার রক্ষা করা, এটা আমাদের কাজ। আমরা আপনাদের পাহাড়া। আধার গ্রিভ্যান্সেস পোর্টাল, আধার সমস্যার পোর্টাল of Government of West Bengal will start from tomorrow. যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায়, কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয়। নিউজ 18 বাংলা। এবার সন্দেশখালীর দিকে নজর রাখবো, কারণ সন্দেশখালীতে প্রশাসনের জোড়া তৎপরতা। একদিকে অভিযোগ শোনা হচ্ছে ক্যাম্প করে, গতকাল থেকে যে ক্যাম্প খোলা হয়েছে যেখানে 400 অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েছে। অন্যদিকে আজ জমি হারাদের, যারা জমি বেহাত হয়ে গেছিল, তাদের জমি ফেরানো হয়েছে। 52 জনের জমির রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। ফলে একদিকে অভিযোগ শোনা, অন্যদিকে সমস্যার সমাধান। এখান থেকে এই পর্যন্ত আমাদের জন্য চাষের জমি দখল করে ভেড়ি। সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের 2 শাগরেদ উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে এরকম ভুরি ভুরি অভিযোগ।
এই সব অভিযোগ শুনতে রবিবার থেকে সন্দেশখালীর ২ নম্বর ব্লকের গ্রামে গ্রামে চলছে সরকারি ক্যাম্প। সন্দেশখালী ২ নম্বর ব্লকের পক্ষ থেকে সমস্ত জনসাধারণকে জানানো যায় যে 19/2/2024 তারিখ যে সমস্যা সমাধান জনসংযোগ ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সে অনুষ্ঠিত হচ্ছে। যদি আপনাদের কোনো সমস্যা বা কোনো অভিযোগ থেকে থাকে এই ক্যাম্পে এসে যোগাযোগ করতে পারেন। শুধু অভিযোগ শোনাই নয়, অভিযোগের ভিত্তিতে পদক্ষেপও করা হচ্ছে। সোমবার সন্দেশখালীর 52 জন বাসিন্দার জমি সরকারি খাতায় নথিভুক্ত করায় উত্তর 24 পরগনার জেলা পরিষদ। জমি মালিকদের দাবি, পাট্টা থাকলেও এতদিন জমির রেজিস্ট্রেশন করা যাচ্ছিল না। শেখ শাহজাহান ও তার দলবল জমির কাজ আটকে রেখেছিল। এদিন সেই সমস্যা মিটল। ওই তো সব বন্ধ করে রেখেছে, খাজনা কাটতে দিচ্ছে না। সুবাদরা শাহজাহান ওখানে আছে, 1 বিঘা আছে, চাষের জমি আছে, আর 1 বিঘে বসে আছে। জমি দিয়ে ঘের করতে, হ্যাঁ অন্যায় করতে। আমরা আমাদের জেলা শাসকের সাথে কথা বলে ল্যান্ড ডিপার্টমেন্টের হায়ার অফিসারদের ডাকবো। আপনারা অরিজিনালি কাগজপত্র আনবেন, সেখানে হিয়ারিং হবে এবং আপনাদের রেকর্ড করানোর ব্যবস্থা আমরা করব। যেগুলো ওনারা এলিজেবল মনে করবেন ল্যান্ড ডিপার্টমেন্ট, সেইগুলোর যেন পাট্টার ব্যবস্থা করে। সন্দেশখালীতে অভিযোগ শুনতে সরকারি ক্যাম্প। কর্ণখালী আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সহ 2 জায়গায় চলছে এই ক্যাম্প। সন্দেশখালী কর্ণখালী এফপি স্কুল, দাসপাড়া চৌমাথা যাত্রী সেট, এই 2 জায়গায় আমাদের ক্যাম্প হচ্ছে। যদি আপনাদের কোনো সমস্যা বা কোনো অভিযোগ থেকে থাকে এই ক্যাম্পে এসে যোগাযোগ করতে পারেন। দ্বিতীয় দিনেও 2টি ক্যাম্পেই বেশ কয়েকজন জমি দখলের অভিযোগ জানান। আজকে 40 বছর কেনা হয়েছে জমিটা, দখলেও আছে। সেই জায়গার উপরে জোর করে 3 জন পার্টিকে বসিয়ে দিয়েছে, জোর জবর করে ওরা ঘের করেছে। উত্তম সরকার আপনার জমি জোর করে নিয়ে নিয়েছে। হ্যাঁ, সরকারি ক্যাম্পের প্রথম দিনে জমা পড়ে 196টি অভিযোগ। এর মধ্যে 20 থেকে 25% অভিযোগই জমি সংক্রান্ত। সরকারি ক্যাম্পে তো অভিযোগ নেওয়া হচ্ছেই, এছাড়া সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিডিও গ্রামে গ্রামে ঘুরে অভিযোগ শোনেন। আমি যাচ্ছি, এখন আসুন। না আমি বলে দিচ্ছি যারা দরখাস্ত লিখতে পারবে না, আমাদের ক্যাম্পে যারা আছে ওরাই আপনাকে হেল্প করে দেবে এবং দরখাস্ত লিখে দেবে। আমি এক্ষুনি যাচ্ছি, আমার সঙ্গে আসুন। কর্ণখালীতে যে ক্যাম্প হয়েছে সেখানে সকাল থেকে লোকজন কম আসছে, কোথাও গিয়ে একটা তাদের মধ্যে আতঙ্ক এখনো কাজ করছে। তারা ভাবছে অভিযোগ জানিয়ে এলে তাদেরকে আবার হামলার মুখে হয়তো পড়তে হতে পারে। আতঙ্কর কোনো ব্যাপার নেই। ওখানে বেশ কিছু লোক তারা সকালে একটু কাজে বেরিয়ে গেছে, আমার সঙ্গে কথা হয়েছে, ওরা হয়তো বিকালের দিকে এসে সব দরখাস্তগুলো জমা দেবে। সন্দেশখালীতে 19 জায়গায় ছিল 144 ধারা। এর মধ্যে 4 জায়গা থেকে রবিবার 144 ধারা তুলে নেওয়া হয়। সন্দেশখালী এখন অনেকটাই স্বাভাবিক ছন্দে। খুলছে দোকান বাজার, ধামাখালী থেকে খেয়া পারাপারও স্বাভাবিক। নরমাল, কোনো আতঙ্ক নেই তো? না, ভয়মুক্ত, কোনো অসুবিধা নেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষাও হয়েছে নির্বিঘ্নে। নিউজ 18 বাংলা। রাষ্ট্রপতি শাসন জারির সওয়াল, আর সেই সওয়াল করলেন রেখা শর্মা, এনসিডব্লিউ চেয়ারম্যান। তিনি সন্দেশখালীতে আসেন এবং সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলেন। তারপরে রাষ্ট্রপতি শাসন জারির সওয়াল করলেন রেখা শর্মা। संदेशखाली की महिलाएं बहुत बुरी तरह से प्रताड़ित हैं। बहुतों के साथ मोलेस्टेशन हुआ है। 2 रेप के मैंने खुद ने सुने हैं। 1 रेप का अभी कंप्लेंट कराई है और सभी महिलाओं ने कहा है हमें कहने में डर लगता है, क्योंकि एक तो समाज का डर और एक पुलिस का डर। इतना बुरा हाल है कि महिलाएं मुझे छोड़ नहीं रही हैं। मुझे नहीं लगता कि राष्ट्रपति शासन के बिना कुछ हो पाएगा। कईयों की मैंने कंप्लेंट रिटर्न में दी है। मुझे नहीं पता कि शासन कहाँ, प्रशासन कहाँ और चीफ मिनिस्टर कहाँ। मुझे लगता है उनको रिजाइन कर देना चाहिए और बिना पोस्ट के अगर वो यहाँ आए तो महिलाओं का दर्द समझ पाएंगी। इससे पहले मैंने इतना दर्द कहीं नहीं देखा। রেখা শর্মার পাশাপাশি রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন সন্দেশখালীর মহিলারাও। আমাদের রাষ্ট্রপতি শাসন চাই। তারপরে আমাদের দেশে যারা জমি জায়গা ক্ষয়ক্ষতি করেছে, ঘেরি করে নিয়েছে, জোর করে ঘর ভাঙচুর করেছেন, এই বিষয় নিয়ে আমরা বিচার জানি। ওনারা চলে যাওয়ার পরে আমাদের ভয়াবহতে জীবন কাটাতে হয়। রাতের অন্ধকারে এসে অত্যাচার করে, ঘর ভাঙচুর। আমরা যেটা চাইছি, আমাদের রাজ্য পুলিশ কোনো কথা শোনে না, আমাদের কোনো কথা বলে, কোনো রিপোর্ট জমা নিলেও সেটা কোনো ইস্যু হয় না। সেই জন্য আমরা চাইছি
আমরা কেন্দ্র মানে সরকারের সমস্ত পরিষেবা বা শাসক ব্যবস্থা আমরা চাইছি। যেভাবে আমরা আর্থিক, মানসিক, শারীরিক যেভাবে আমরা নির্যাতিত হয়েছি, সব নির্যাতিতর অভিযোগগুলো ওনাকে জানিয়েছি। হ্যাঁ, অবশ্যই জানাতে পেরেছি। আমি যদিও যাইনি, যারা গেছে তারা অবশ্যই জানিয়েছে, তাদের কমপ্লেনগুলো লিখিয়েছে। থানা থেকে কোনো রিসিভ দেওয়া হচ্ছিল না। কমপ্লেন জানানোর পর থেকে উনি বসে থেকে সেই রিসিভগুলো করিয়ে দিয়েছেন। SC/ST কমিশনের চেয়ারপারসন অরুণ হালদার তিনিও সন্দেশখালী পরিদর্শন করেন এবং পরিদর্শন করে রাষ্ট্রপতির কাছে গিয়ে রাষ্ট্রপতি শাসনের জন্য তিনি সওয়াল করেন। महामहिम राष्ट्रपति मैडम को जो रिपोर्ट दिया है उसमें ये चीज़ लिखा है कि मैडम अभी आराम से जो कानून में है आराम से आप राष्ट्रपति शासन के लिए अब सुपारिश कर सकता है, क्योंकि बंगाल का हालात अभी इतना खराब है। विशेष रूप से जो शोषित वंचित श्रेणी का लोग होता है, इनको सेव करने के लिए सरकार को अलग दृष्टि से देखना चाहिए। और आर्टिकल 338 में एट्रोसिटी वायलेट करने के बाद, बार बार वायलेट करने के बाद अगर किसी भी हालत में सुधार नहीं कर सकता है तो उसका आधार पर भी आराम से राष्ट्रपति शासन हो सकता है, कानून में है। ये चीज़ महामहिम राष्ट्रपति को मैंने बता दिया। রাষ্ট্রপতি শাসনের সুপারিশ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সন্দেশখালীতে একটা কোনো নির্দিষ্ট অভিযোগ তারা পাননি। যা করছেন রাজনীতি। আমরা পরিষ্কার বলছি, কেন্দ্রের যে কমিশন হোক, এইসব 356 রাষ্ট্রপতি শাসন জারি, এসব গল্প বাংলার মানুষকে শোনাবেন না। 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে রাষ্ট্রপতি শাসন আগে করে দেখান, তারপর কথা হবে। বিজেপি দলদাস ঘুরতে এসছেন, রাজনীতি করতে এসছেন, তাদের মুখে আবার বড় বড় কথা। যান ডবল ইঞ্জিন সরকার, বিজেপি রাজ্যগুলোতে নারী নির্যাতন চলছে, সেখানে যান। শাসন জারির অবস্থা তৈরি হয়েছে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আপনি যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে পশ্চিমবঙ্গ কি রাষ্ট্রপতি শাসনের পরিবেশ তৈরি হয়েছে, আমি বলবো এটা অনেক আগেই তৈরি হয়েছে এবং সেটা বর্তমানে বটবৃক্ষে পরিণত হয়েছে। সমস্ত সাংবিধানিক বডি ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে। কোথাও কারোর অস্তিত্ব নেই। হিউম্যান রাইটস কমিশন নেই, SC কমিশন নেই, ST কমিশন নেই, মহিলা কমিশন নেই, শিশু সুরক্ষা কমিশন নেই। রাজভবন কার্যত মানে না, এরা হায়ার জুডিশিয়ারি মানে না, বিধানসভাও মানে না। এতদিন আমরা দেখেছি সন্দেশখালীতে 144 ধারা জারি ছিল এবং বিভিন্ন সময় বিরোধী নেতারা যখন সেখানে যান সেখানে তাদের আটকানো হয়। এবার সেই 144 ধারায় স্থগিতাদেশ হাইকোর্টের। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালীতে যাওয়ার অনুমতি হাইকোর্টের। 7 দিনের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ। সন্দেশখালীতে জারি হওয়া যাবতীয় 144 ধারায় স্থগিতাদেশ। 1 ফেব্রুয়ারি থেকে জারি সব ক্রিমিনাল মামলার তথ্য তলব। মাননীয় বিচারপতি আজকে অর্ডার পাস করেছেন। এই 144 অর্ডারটিকে একটি পার্টিকুলার টাইমের জন্য স্থগিতাদেশ তার উপরে জারি করা হয়েছে। আবেদনকারীদেরকে পারমিশন দেওয়া হয়েছে আগামীকাল সন্দেশখালীতে যাওয়া তাদের সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স নিয়ে। এর মধ্যে আরও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অবজারভেশন আছে। এই পুলিশ দিয়ে ল অ্যান্ড অর্ডারটা পুরোটা এনশিওর করতে হবে হচ্ছে রাজ্যকে। ওখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়মেন্ট আপাতত এই মুহূর্তে অর্ডার দিচ্ছে না, কিন্তু যদি কোনো রকমের ঝামেলা হয় তাহলে কোর্ট ধরে নেবে যে ওখানে ফেলিয়ার অফ জাস্টিস হয়েছে। আমার কাছ থেকে থ্রু লয়ার জানতে চাওয়া হয়েছিল আমি কোন কোন জায়গায় যেতে চাই। আমি সন্দেশখালী 2 নম্বর ব্লকে সন্দেশখালী জিপির 7 থেকে 8টা পাড়া যেখানে মহিলারা অত্যাচারিত হয়েছেন এবং যেখানে ভারতীয় জনতা পার্টির 14-15 জন কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই উদ্দেশ্যে আগামীকাল সকাল 9টায় আমি কলকাতা থেকে রওনা হব। আমার সঙ্গে এমএলএদের একটা ছোট্ট ডেলিগেশন থাকবে, 3-4 জন 5 জন এমএলএ নিয়ে আমরা কালকে সকাল 9টায় বেরোবো। এবার কোন্নগরের আপডেটের দিকে নজর রাখি, কারণ ছোট্ট 8 বছরের শ্রেয়াংশু শর্মা তার নৃশংসভাবে খুন এবং সেই খুনের ঘটনায় এখনো অধরা, 72 ঘন্টা হয়ে গেছে, এখনো অধরা অভিযুক্তরা এবং সেই ঘটনায় নৃশংসতা এবং সেই খবরের দিকে অবশ্যই নজর থাকবে। কিন্তু তার আগে এই মুহূর্তে তৃণমূলের সাংবাদিক সম্মেলনের দিকে সরাসরি নজর রাখবো। যখন বলল যে আধিকারিককে ডেকে পাঠাবো, পশ্চিমবাংলার যিনি চিফ সেক্রেটারিকে ডাকবো কি ডিজিপিকে ডাকবো, এইগুলো নট হোল্ডিং টু বি ট্রু অ্যান্ড কারেক্ট, সেটা সুপ্রিম কোর্ট আজকে বলে দিয়েছে।
অর্থাৎ সুকান্ত মজুমদারকেও তো বুঝিয়ে দিয়েছে যে ভাই আপনি তো আইন প্রণয়ন করেন, আপনি আইন ভাঙতে গেলেন কেন। 2, প্রিভিলেজেস কমিটি ব্যবহার হলো না কেন যখন রমেশ বিধুরি লোকসভায় বসে দানিশ আলী সম্বন্ধে ধর্মের নামেতে একটা গালাগালি করেছিল, তখন প্রিভিলেজেস কমিটি আসেনি। কিন্তু আবারও সুপ্রিম কোর্ট আর মহামান্য আদালত আর কত বলবে। সুতরাং এই কথাটাও প্রিভিলেজেস কমিটিতে কেন বিজেপির সাংসদকে ডাকা হলো না, রমেশ বিধুরিকে যিনি এই আচরণটা করলেন, আবারও পুনরায় আমরা সেটা নতুন করে আবার আপনাদের সামনে তুলে ধরলাম। বিগত নির্বাচন যতগুলো হয় পশ্চিম বাংলায়, লোকসভা, বিধানসভা, সেন্ট্রাল ফোর্স আসতে হবে, কেন্দ্রীয় বাহিনী ভীষণ দরকার, কেন্দ্রীয় বাহিনী সবসময় দরকার, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বিভিন্ন গোহারা ইলেকশন বিজেপি হেরেছে, সেটাও তাদের অভিজ্ঞতা হওয়ার পরেও তারা বলছেন আজকে যে সন্দেশখালীতেও দরকার ছিল সেন্ট্রাল ফোর্সে, সেটাও সুপ্রিম কোর্ট মহামান্য আদালত বলেছেন সেটা প্রয়োজন নেই। আবারও পুনরায় যে কোঅপারেটিভ ফেডারেলিজমকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে প্রতিনিয়ত পশ্চিম বাংলায়, সেটা তো প্রতিষ্ঠা করতে হবে। সংবিধানকে ধাক্কা দিচ্ছে যে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, আপনি ল এনফোর্সিং এজেন্সিস, সেটা হচ্ছে পশ্চিমবাংলার পুলিশ এবং প্রশাসনকে কাজ করতে না দেওয়ার এই যে বিজেপির প্রতিনিয়ত একটা তারা এই প্রয়াসটা করেন, সেটাকে কোথাও না কোথাও মহামান্য আদালত যে অর্ডারগুলো দিয়েছেন তার মধ্যে দিয়ে এই দিকেও কিন্তু স্পর্শ পাচ্ছে। কমিশন আসছে, আজকে তো আমরা একটা প্রশ্ন করলাম জাতীয় মহিলা কমিশনকে, আপনি তো এলেন, আপনি সন্দেশখালী যাচ্ছেন, তো চলুন আপনি তো উত্তর দিনাজপুরও যাবেন, চোপড়াতে যাবেন, 4টি শিশু মারা গেছে, তার মায়েরা কাঁদছে, যান তাদেরকেও আপনি সান্ত্বনা দিয়ে আসুন, বলুন তোমার পাশে আছি। আপনি মধ্যপ্রদেশেও যাবেন, অন্তঃসত্ত্বা মহিলা, তাকে রেপ করেছে, ধর্ষণ করেছে, কিছু গণধর্ষণ করেছে এবং তারপর জ্বালানোর চেষ্টা করেছে, তো মধ্যপ্রদেশ গভর্নমেন্ট এর মধ্যে কিছু করেছে? কোনো পদক্ষেপ নিয়েছে? জাতীয় মহিলা কমিশন পৌঁছেছে? জাতীয় শিশু সুরক্ষা কমিশন পৌঁছেছে? জাতীয় হিউম্যান রাইটস কমিশন পৌঁছেছে কি? ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গেছে কি? ফ্যাক্ট ফাইন্ডিং ডেলিগেশন পৌঁছলো কি? এই এতগুলো, রেখা শর্মা এখানে এসছেন, আপনি অনেক কথা বলছেন, কিন্তু আপনি উত্তর দিনাজপুরও যাচ্ছেন না, যেখানে বিএসএফ এর গাফিলতিতে শিশু মৃত্যু হলো, সেখানে মায়েদের কাছে পৌঁছচ্ছেন না। আপনি মধ্যপ্রদেশও যাবেন না, আপনি মণিপুর তো ছেড়ে দিন, গেলেনই না। প্রথম অভিযোগ আপনার কাছে এসেছিল মণিপুরের মহিলাদের উপর যে নির্যাতন চলছে, আপনি গেলেন না। আপনি তখন চিঠি লিখলেন সেই মণিপুর গভর্নমেন্টকে, একটু বিষয়টা দেখে নিন তো। আর আজকে সন্দেশখালীতে দাঁড়িয়ে আপনি বলছেন আমি দিল্লি ফিরে গিয়ে মহামান্য রাষ্ট্রপতিকে অনুরোধ করব রাষ্ট্রপতি শাসনের জন্য। বাহ, কি সুন্দর! আপনার অধিকার কত দূর অবধি যায়, আপনার রেকমেন্ডেশনস কত দূর আপনি করতে পারেন। যেখানে করতে পারতেন সে মণিপুরে করলেন না, যেখানে পারবেন না ওই আওতা নেই, ওই আওতার মধ্যে পড়ছে না, সেখানে আপনি বলছেন মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছবেন। সুতরাং আমাদের এই কথাগুলো বলার, বসুন্ধরা আছেন এখানে, তার মা ছিলেন আমাদের স্টেট উমেন্স কমিশনের চেয়ারপারসন, সুনন্দা দি ছিল। সুতরাং সুনন্দা দি যখন ছিল এবং বর্তমানেও স্টেট উমেন্স কমিশন কিন্তু সন্দেশখালী পৌঁছেছে, সন্দেশখালী গিয়ে তাদের বাড়ি বাড়ি তারা গেছেন। আর উমেন্স কমিশনের জাতীয় স্তরে যিনি এসছেন, তিনি এসছেন স্ক্রিপ্ট পাল্টানোর জন্য, স্ক্রিপ্টটা বদলাতে হয়। বহুত মহিলায় বলে হ্যাঁ, বহুত বলে হ্যাঁ, এত, যেটা কুণালদা বলছিলেন অন্য একটা এতেও প্রেসকে, যে সন্দেশখালী ফুঁসছে, আর সন্দেশখালী ফুঁসছে মানে একটা রিয়াকশন হচ্ছে, অথচ সেই সময় বলছে না সন্দেশখালীতে ভীষণ ভয়ের পরিস্থিতি। কোনটা? যারা আসছেন কমিশন থেকে, আপনারা একটা বিভ্রান্তি তৈরি করে কোনো লাভ নেই। আপনারা ঘুরবেন, মহিলাদের স্বার্থের কথা ভেবে পশ্চিমবাংলা যে পদক্ষেপ নিয়েছে সেটারও প্রশংসা করবেন। আপনার দু একটি কথা বলার থাকতেই পারে। মহিলা নির্যাতনকে সমর্থন করে না এই রাজ্য সরকার। মহিলা নির্যাতনের ক্ষেত্রে একবারই তৎক্ষণিক যে পদক্ষেপ যে নেয়া, অ্যারেস্ট করা থেকে আরম্ভ করে যার বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই অভিযোগ যাদের বিরুদ্ধে সেই দুজনকে অ্যারেস্ট করেছে, সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মহিলা পুলিশরা বাড়ি বাড়ি যাচ্ছেন, যে দুটি অভিযোগ এসছে সেটা কোর্টে 164 হয়েছে। এখানকার রাজ্য মহিলা কমিশন সবটাই গেছে, সবটাই করেছে। মুখ্যমন্ত্রী নির্দেশ অনুসারে প্রত্যেকটি কাজ, মহিলা যাতে নিরাপদ থাকুক, সবটাই হচ্ছে। সুতরাং এরা এসে
একটা অন্য স্ক্রিপ্ট, অন্য ন্যারেটিভ, এটা স্বাভাবিক। কারণ ভারতবর্ষে যে পরিস্থিতি রয়েছে নারী নির্যাতনের ক্ষেত্রে, দলিত হত্যার ক্ষেত্রে, দলিতের উপর নির্যাতনের আর প্রতিনিয়ত উদাহরণ, প্রতিনিয়ত অন্যান্য এই ডাবল ইঞ্জিন সরকার থেকে আমরা অনেক উদাহরণ পাচ্ছি। সুতরাং নিশ্চয়ই পশ্চিমবাংলায় আসবেন ভালো চাওয়ার জন্যে, কিন্তু এখানে এসে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কথা বলাটা বাঞ্ছনীয় নয়। আজকে মহামান্য আদালত যেগুলো বলেছেন আমরা কৃতজ্ঞতা জানাই। আইনের সঠিক ব্যাখ্যা ভারতীয় জনতা পার্টিকে বুঝিয়ে দিয়েছে, কেন্দ্র সরকারকে বুঝিয়ে দিয়েছে। দেখুন, আমরা বসুন্ধরার কথা শোনার আগে আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে যেখানে সন্দেশখালী নিয়ে এই ধরনের একটা মিথ্যা প্রচারের নাটক চালাচ্ছে, একই সময় আজ নন্দীগ্রামে যেখানে এই 100 দিনের কাজ কেন্দ্র টাকা দিচ্ছে না, 100 দিনের কাজ কেন্দ্র টাকা দিচ্ছে না, মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিয়ে দেবেন, ফলে তার জন্য সহায়তা ক্যাম্প করছিল তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামের গোকুলনগরে সেই জায়গায় তেখালি বাজারের কাছে হামলা করলো বিজেপি এবং একজন আমাদের গ্রাম পঞ্চায়েত মাননীয় সদস্যা নিবেদিতা ভূঁইয়া এবং জয়দেব দাস সহ 3 জন, বিশেষ করে নিবেদিতা ভূঁইয়া একজন মহিলা, তাকে অকথ্য গালিগালাজ করা হলো, হাত ধরে টানাটানি করা হলো, শাড়ি ধরে টানাটানি করা হলো। শেষ পর্যন্ত গণপ্রতিরোধে দুষ্কৃতীরা আমাদের জায়গাটায় খানিকটা ভাঙচুর করার পর পালিয়ে যেতে বাধ্য হলো।